দুর্জয় শুনে তো পানির বোতল একটা আছে, তবে এই সিটের ব্যাক কাভারে, সেটা নিতে হলে হয় বাণীর পেছনে ফিরতে হবে অথবা গাড়ি থামাতে হবে। এই মুহূর্তে দুটোর একটাও করা সম্ভব নয়, মোটেও সেফ নয়। দুর্জয় বাণীকে কিছু একটা ইশারা করে। বাণী ইশারাটুকু বুঝতে বন্নির মাথা থেকে খানিকের জন্য হেডফোনটা সরায়। সেই সুযোগে দুর্জয় বলে, একটু অপেক্ষা করুন বন্নি, জাস্ট এ ফিউ মোমেন্টস। বন্নি নরম গলায় বলে, ওকে। বাণী আবার তার মাথায় হেডফোনটা পরিয়ে দেয়। মিনিট 2-3 পার হতে আচমকা দুর্জয় জোরে ব্রেক কষে। আকস্মিক ব্রেকে বাণী সিট বেল্ট বাঁধা সত্ত্বেও সামনের দিকে অনেকটা ঝুঁকে পড়ে। ড্যাশবোর্ডের সঙ্গে মাথায় একটা টক্কর খেত যদি মাঝে সেই শক্ত পুরুষালী হাতের তালুটা ঢাল হয়ে না দাঁড়াতো। বাণী মাথা তুলে সামনের পানে তাকায়। সে ভীত হয় দৃশ্যটুকু দেখে। দুটো গাড়ি সম্ভবত কম ছিল, তাই এই আরেক গাড়ির আগমন। তৃতীয় গাড়িটা ঠিক রাস্তার মাঝখানে তাদের পথ আগলে স্থির হয়ে দাঁড়ানো। পিছনের গাড়ি দুটো এখন স্থির ভঙ্গিতে দাঁড়ানো। মেজর শাহরিয়ার দুর্জয় পুরো পরিস্থিতিটা পরখ করে। মনে মনে পুরো হিসাব কষে নেয় সে। 3টে গাড়ি তাদের পথ আগলে আছে। সামনে পিছনে কোনো দিকে আর যাওয়া সম্ভব নয়। সকল পথ বন্ধ। হাতে পিস্তল আছে, তবে পিস্তলে বুলেট সংখ্যা অনেক কম। ব্যাকআপ টিম কখন এসে পৌঁছাবে সে নিশ্চয়তা নেই। এরকম একটা পরিস্থিতির সম্মুখীন দুর্জয়ের পূর্বে কখনো হয়নি। তার উপরে এই মুহূর্তে সে একা নয়, সঙ্গে একজন নারী ও শিশু আছে। তাদের নিরাপত্তার দায়িত্ব এখন দুর্জয়ের উপর। আর দায়িত্ব নিয়ে কম্প্রোমাইজ করা দুর্জয়ের স্বভাব বহির্ভূত কাজ। অন্ধকার রাস্তা জুড়ে 4টি গাড়ির হেডলাইটের আলো জ্বলজ্বল করছে। রাক্ষসে গাড়ি 3টা এবার ভোবো করে ইঞ্জিনের শব্দ তুলে ভয় দেখানোর চেষ্টা চালাচ্ছে। দুর্জয় এবার মৃদু হাসে, মনে মনে বিদ্রুপ করে বলে, মূর্খ চুনুপুটির দল। বাণী তখন ভয়ে কাতর। সে বুঝতে পারছে এই লোকগুলো নিশ্চিত হিরণের পাঠানো। সে কাতর দৃষ্টি মেলে পাশে তাকায়। গাড়ির ভেতরটায় কোনো কৃত্রিম আলো নেই। স্বল্প আলোয় বলিষ্ঠ মুখটা দেখে আরেক দফা তার মিশ্র অনুভূতি কাজ করে। তার পাশে পাশে এই মানুষটার প্রতি যেমন ভরসা আছে, তেমনি নিজের কারণে এই মানুষটার সম্ভাব্য বিপদের আশঙ্কাও বাণীকে শঙ্কায় ফেলে। দুর্জয় সেই মুহূর্তে পাশ ফিরে বাণীর দিকে তাকায়। অতঃপর নিজের শান্ত শীতল স্বরে কিছু একটা বলে। বাণী কথাটুকু শুনে, বুঝে, অতঃপর চোখের ইশারায় আশ্বস্ত করে সে প্রস্তুত। ব্যাস, দুর্জয়ের সঙ্গে সঙ্গে দুপাশের জানালা নামিয়ে দেয়। চাপা স্বরে চেঁচিয়ে হেড ডাউন বলতেই বাণী বন্নিকে সহ সম্পূর্ণ সামনের দিকে ঝুঁকে মাথা নামিয়ে ফেলে। গাড়িটা স্টার্ট দিয়েই এক হাতে গাড়ির স্টিয়ারিং চেপে ধরে এবং অপর হাতে নিজের পিস্তলটা চেপে ধরে দুর্জয়। সম্পূর্ণ বেগে চলমান গাড়িটা সামান্য আগাতেই সে গাড়ির স্টিয়ারিং ধরে সম্পূর্ণ একদিকে ঘুরিয়ে ফেলে। ফলস্বরূপ রাস্তার ঠিক মধ্যখানে গাড়িটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এক পাক ঘোরা শুরু করে। দুর্জয়ের কথা মতো মূর্খ চুনোপুটির দল হয়তো তার চালটা ঠাওর করতে পারেনি। ঠিক সেই সুযোগটাই কাজে লাগিয়ে মেজর শাহরিয়ার দুর্জয় নিজের পিস্তলের কেবল 3টে বুলেট খরচ করে বুলেট 3টার রাক্ষসে গাড়ি 3টার টায়ার ভেদ করে সম্পূর্ণ হাওয়া বের করে দিতেই দুর্জয় মুহূর্তের মধ্যে সম্পূর্ণ বেগে ড্রাইভ করে নিজের গাড়িটা তৃতীয় রাক্ষসে গাড়িটাকে পাশ কেটে এগিয়ে নেয়। পরিস্থিতির সামনে নত স্বীকার না করায় ঠোঁটের কোনো অস্ফুট হাসি ফুটে ওঠে মেজর দুর্জয়ের। কোনো ব্যাকআপ টিমের সাহায্য ছাড়াই একা হাতে কেবল 3টি বুলেটের সাহায্যে ওই মৃত্যুফাত থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে সে। বাণী তখনও ঝুঁকেছিল সামনের দিকে। এইমাত্র ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা নেই। কেবল তার কানে ভেসে এসেছে 3টি ফায়ারিংয়ের তীক্ষ্ণ শব্দ। দুর্জয় ড্রাইভ করতে করতে এবার পরিষ্কার গলায় বলে, মাথা তুলো, চেয়ে দেখো, এখন উই আর সেফ নাও। বাণী ধীর গতিতে মাথা তুলে তাকায়। গাড়িটা এখন স্থির ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে। সামনে পেছনে আর কোনো গাড়ির অস্তিত্ব নেই। বাণী স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। সে পাশের মানুষটার দিকে চোখে কৃতজ্ঞতা নিয়ে তাকায়, কিন্তু মুখ ফুটে তার ধন্যবাদটুকু বলতে পারে না। তার পূর্বেই দুর্জয় বলে ওঠে, বন্নির হেডফোন খুলে ফেলো, চোখ খুলে স্বাভাবিক হয়ে বসতে পারো। বাচ্চাটা অনেকক্ষণ ধরে এইভাবে আছে। বাণী মেয়ের মাথার থেকে হেডফোনটা খুলে ফেলে। কানের কাছে নরম গলায় বলে, মা, চোখ খুলো। বন্নি পিটপিট করে চোখ মেলে তাকায়। এতক্ষণ এক চাপে চোখ বন্ধ করে রাখায় চোখের সামনে সব ঝাপসা দেখছিল। সে দুহাতে চোখ কষলে ফের আবার চোখ মেলে তাকায়। একবার বাণী ও দুর্জয়ের চেহারা দেখে নিয়ে সে ঘাড় ঘুরিয়ে সামনে তাকায়। পর মুহূর্তেই চেঁচিয়ে ওঠে, মাম্মাম, আমরা কি আবার হাইড অ্যান্ড সিক খেলছি পাপার সাথে? বাণী সামান্য মাথা নেড়ে বলে, হ্যাঁ মা, পাপা আর কখনো আমাদের খুঁজে পাবে না, আমরা এখন ফ্রি। বনি খুশি হয় খুব। প্রফুল্ল গলায় চেঁচিয়ে ওঠে, হুররে! দুর্জয় নীরবে সবটা শুনছিল। সে বনিকে খুশি হতে দেখে কিছুটা অবাক হয়। তার জানা মতে বন্নি হিরণের ব্যাপারে কিছু জানে না। তার চোখে তার পাপা সুপার হিরো। তাহলে এখন এই প্রতিক্রিয়ার মানে কি? গত 2-3 দিনে কি কিছু ঘটেছে যার ফলে বন্নির ধারণা বদলেছে? দুর্জয়ের ভাবনার মাঝে বন্নি ওদিকে তাকিয়ে বলে,
ইয়েস মেজর। দুর্জয় আর বাণী দুজনই অবাক হয় বন্যির পানে তাকায়। দুর্জয়ের চোখের সামনে ভেসে ওঠে বহু বছর আগে এক পিছু ডাকের দৃশ্য। হাই স্কুলের ইউনিফর্ম পরিহিত এক মেয়ে তাকে ডাকছে, ইউ টপার। বন্যির কথায় ঘোর কাটে দুর্জয়ের। থ্যাংক ইউ। দুর্জয় মৃদু হেসে জানতে চায় কেন? বন্যি আর কিছু বলে না, সে কেবল হাসি হাসি মুখ করে তাকিয়ে রয়। জঙ্গলের ভেতর গাছের ডালপালার ফাঁক ফোকর দিয়ে মৃদু চাঁদের আলো দেখা যাচ্ছে। পাথরের উপর হাঁটু ভেঙে দোয়া আকৃতিতে বসে আছে সাদাত। কৌতূহলপূর্ণ দৃষ্টিতে দেখছে নিজের সামনে বসে থাকা নারীকে। জিশান সরু চোখে দেখে সাদাতকে, অতঃপর বিরক্তিকর গলায় শুধায়, ক্যান ইউ গিভ মি মাই আইডি ব্যাক? সাদাত জিশানের মতো একই সুরে বলে, ক্যান ইউ আনসার মাই কোয়েশ্চেন ফার্স্ট? কি প্রশ্ন? আমাকে স্টক করার কারণ বলো। জিশান একটা দীর্ঘশ্বাস ফেলে। প্রশ্নের জবাব না পেলে এই বাদত ছেলে তাকে তার আইডি কার্ড ফেরত দিবে না। জিশান বলতে শুরু করে, তোমরা স্পেশাল মিশনে আছো তা জানি। মিশনটা কি নিয়ে সেই তথ্য আমার অজানা নাই। আমি একজনকে খুঁজতে এখানে এসেছি। যাকে খুঁজছিলাম সে হিরণের লোক। কেবল এতটুকু তথ্য আমার জানা ছিল। আর নিজে দীর্ঘ এক তদন্তে জানতে পারি সেই হিরণ টেরোরিজমে যুক্ত। কিন্তু এর থেকে বেশি আর জানতে সক্ষম হইনি আমি। যেহেতু এটা ভিনদেশ, তাই এখানে আমার ক্ষমতার একটা সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু তোমাদের ক্ষমতার সীমাবদ্ধতা নেই। আমি এই আশায় তোমাকে স্ট্রোক করছিলাম, কারণ এটাই একটা মাধ্যম ছিল আমার হিরণ পর্যন্ত পৌঁছানোর। আর একবার হিরণের ঠিকানা জানলেই আমি ওই স্কাউন্ডালটাকে ধরে নিয়ে যেতে পারতাম। এতদূর পর্যন্ত জিশান শান্ত গলায় কথাগুলো বলছিল, কিন্তু এই পর্যায়ে সে রাগে সুরে বলে, স্কাউন্ডালটাকে আমি ধরেই ফেলেছিলাম, কিন্তু তোমার অযথা তর্কের ফলে ওই অসভ্যটা পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। সাদাত ভুরু কুচকে তাকায়। কি অদ্ভুত মেয়ে মানুষ! সাদাতের মাধ্যমে নিজের লক্ষ্য পর্যন্ত পৌঁছে এখন সাদাতকেই দোষারোপ করছে। এসব চিন্তা মনে চেপে গিয়ে সাদাত প্রশ্ন করে, বাংলা পারো কিভাবে তুমি? আমার দাদি বাংলাদেশে ছিলেন। আমরা ভাই বোনেরা ওনার কাছ থেকে এই ভাষা আয়ত্তে নিয়েছি। আইনো আমার ফ্লুয়েন্ট বাংলা শুনে যে কেউ আমাকে বাঙালি ভাববে। সাদাত চুপ রয়। জিশান আবার রাগে সুরে বলে ওঠে, এই ছেলে, তোমার কারণে ওকে হারিয়েছি আমি। এখন তুমি আমাকে সাহায্য করবে ওকে খুঁজে পেতে। ভেবে নিও না যে আমি তোমার পিছু এত সহজে ছেড়ে দিব। এরকম ডাউট মনে পুষে রাখবে না। সাদাত এবার গম্ভীর স্বরে বলে, লেফটেন্যান্ট সাদাত আমি, হ্যাঁ? আর একবারও মুখে যেন এই ছেলে ডাকটা আমি না শুনি, হ্যাঁ? সম্মান দিয়ে কথা বলতে শিখো। সম্মান মাই ফুট। তোমার পুরো বায়োডাটা মুখস্থ আমার। গুনে গুনে তোমার থেকে 2 বছরের সিনিয়র আমি। সম্মান তোমার আমাকে দেওয়া উচিত। সিনিয়র জুনিয়রের তফাৎটা মুখ ফুটে না বললেও তা সাদাতের অজানা থাকতো না। দিশান নামরার আইডি কার্ডে তার জন্মসাল দেখেই সাদাত মনে মনে হিসেব করে ফেলেছিল এই লোহার মতো শক্তিশালী মেয়েটা তার থেকে 2 বছরের বড়। সাদাতের মুখভঙ্গি হঠাৎ গম্ভীর হয়ে যায়। সে উঠে এসে নিজের হাতের আইডি কার্ডটা দৃশানের দিকে এগিয়ে দিয়ে বলে, সরি, বাট আমি কোনো রকম সাহায্য করতে পারবো না। দৃশান প্রশ্ন করে, কেন? কারণ আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি একজনকে খুঁজছো কেবল এতটুকু তথ্যের উপর ভিত্তি করে। আমি তোমাকে সাহায্য করতে পারবো না। যদি সাহায্য চাও তবে সম্পূর্ণ সত্যটা আমাকে জানাতে হবে। কাকে খুঁজছো, কেন খুঁজছো, আর সেই সঙ্গে কোনো ভ্যালিড প্রুফ। হ্যাঁ? দৃশান শুরু চোখে সাদাতকে আগাগোড়া পরখ করে বলে, এতটাও বোকা নাও তুমি। লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তাফার রুমে বসে আছে দুর্জয়। দুর্জয়ের মুখে 3টি গাড়ির মিলিত অ্যাটাকের সম্পূর্ণ বিবরণী শুনেছে জুলফিকার। দুর্জয় 1 গ্লাস পানি পান করে গলাটা সামান্য ভিজিয়ে নেয়, অতঃপর বলে, ওরা হিরণের লোক ছিল স্যার। উদ্দেশ্য ছিল আমাকে খুন করে বাণী ও বন্যিকে নিয়ে যাওয়া। আল্লাহর হুকুম ছিল বলে সফল হতে পারেনি। জুলফিকার একটা দীর্ঘশ্বাস ছেড়ে প্রশ্ন করে, বাণী আর বাচ্চাটা কোথায়? ওয়েটিং রুমে আছে। জুলফিকার বলে, বাণীর নিরাপত্তার দিকটা আমাদের দেখতে হবে। কেসটা বহুদূর ঘটাবে। ওর স্টেটমেন্টের প্রয়োজনে পড়তে পারে। অবশ্যই ওর সেফটি আমাদের দায়িত্ব, কিন্তু এই কেসে ওর নাম আমি অযথা জড়াতে চাইছি না। জুলফিকার ভুরু কুচকায়, প্রশ্ন করে, মানে কি বলছো বুঝতে পারছো? হিরণ ডিড রং টু হার। বিচারের কাঠগড়ার এই সত্যটা বিচারের জানা প্রয়োজন না। না স্যার, হিরণ ইজ এ টেররিস্ট। এই সত্যটুকু যথেষ্ট ওর শাস্তির জন্য। ওর সাথে জড়িয়ে বাণী আর বন্যির নাম সবার সামনে আসলে বাণী প্রশ্নবিদ্ধ হবে। শি ইজ এ ভিকটিম। স্টিল সবাই ওকে ক্রিটিসাইজ করবে, বন্যির আইডেন্টিটি নিয়ে মন্তব্য করবে। দে বোথ ডোন্ট ডিজার্ভ অল দিস। জুলফিকার জানতে চায়, কি করতে চাইছো তুমি?
হিরণের সত্যটা সবাই জানবে, কিন্তু ওর জীবনে বাণী কিংবা বন্দির অধ্যায়টা আমাদের পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। এই কেসের কোথাও ওদের নাম আসবে না। জুলফিকার একটা দীর্ঘশ্বাস ছাড়ে। এই ছেলেকে বোঝা দেয়। তিনি শীতল গলায় জানতে চায়, পূর্ব পরিচিত হিসাবে স্পেশাল ট্রিটমেন্ট দিতে চাইছো? নো স্যার, ও জায়গায় অন্য কেউ হলেও পরিস্থিতি বিবেচনা করে আমি এটাই উত্তম মনে করতাম। শি ইজ লাইক এ কমন সিভিলিয়ান টু মি। দুর্জয়ের কাটকাট জবাব শুনে জুলফিকার বলে ওঠে, বাণী আর বাহির আপাতত তোমার বাসায় থাকাটা সেফ না। ওদের আমার বাসায় পাঠিয়ে দাও। রেসিডেন্সিয়াল এরিয়া ইজ দ্য মোস্ট সেফ প্লেস রাইট নাও। তাছাড়া আমরা বাসায় শুধু নিশাই আছে। আমি কল করে ওকে জানিয়ে দিব বাণী আর বাহির ওনাকে অসুবিধা হবে না মোটেও। পরে না হয় ওদের জন্য পার্মানেন্ট একটা ব্যবস্থা করব। আর বাণীকে হিরণের আইডেন্টিটি জানানোর দায়িত্বটা তোমার রইল। সুযোগ বুঝে কাল একবার বাড়িতে এসো, ওর সঙ্গে এই ব্যাপারে কথা বলে সবটা জানিও। দুর্জয় মাথা নেড়ে উঠে দাঁড়ায়, বলে, অন্য কারো প্রয়োজন নেই, আমি ওদের তাহলে ড্রপ করে দিয়ে আসছি। জুলফিকার বাদশাতে, যাচ্ছ ভালো কথা, কিন্তু ড্রপ করে ফিরে আসতে হবে না। মিশে চলে যেও সোজা। ঘুম প্রয়োজন তোমার। গত কদিন ধরে ঘুমের অনিয়ম করছো। বেশ দখলে গিয়েছে তোমার উপর দিয়ে। রেস্ট প্রয়োজন। এদিকটা আমি সামলে নিব। দুর্জয় বেরিয়ে যেতেই জুলফিকার তার যাওয়ার পানে তাকিয়ে রয়। গত 3 দিন ধরে ছেলেটা নির্ঘুম থেকে যে কাজগুলো করেছে তার চাক্ষুষ সাক্ষী জুলফিকার নিজেই। একদিকে বাণীকে খুঁজে বের করার তাড়া, অপরদিকে অতি সুকৌশলে নিজেদের মধ্যে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতককেও খুঁজে বের করেছে। সেই বিশ্বাসঘাতকের ধরার ফাঁদে আরেকটা চাঞ্চল্যকর তথ্য জানতে পারে দুর্জয়। তাহলে এই টেরোরিস্ট অ্যাটাকের সঙ্গে হিরণের জড়িত থাকার ব্যাপারটা এবং তার ঠিকানা, এই সব কিছু সামলে বাণী নামক ওই মেয়েটাকেও উদ্ধার করে এনেছে। প্রশংসার দাবিদার ছেলেটা, সত্যি প্রশংসার দাবিদার। দরজার কলিং বেলটা বেজে উঠতেই নিশা ধীরে সুস্থে উঠে যায় দরজা খুলতে। দরজা খুলতেই সে বড় বড় চোখ মেলে 3টা মানুষকে একসঙ্গে দেখে নেয়। দুর্জয় সামান্য হেসে প্রশ্ন করে, হাই পাকনি, কেমন আছো? নিশা মুখ লুটকে বলে, ফাইনালি আমার কথা মনে পড়েছে তোমার? দুর্জয়ের কোলে থাকা ছোট মানবীটা এতক্ষণ তার কাঁধে মুখ লুকিয়েছিল। এই পর্যায়ে সে মাথা তুলে ঘাড় ঘুরিয়ে তাকায় নিশার দিকে। নিশা বাচ্চাটাকে দেখে আর সঙ্গে সঙ্গে আহ্লাদ মিশ্রিত গলায় বলে, হাই কিউটি, কি নাম তোমার? বন্নি সামান্য নাক টেনে বলে, বাহিন। কথাটা বলেই বন্নি হাই তুলে। তার চোখ ঘুম ঘুম, ঘুমে ঢলে পড়বে যে কোনো সময়। দুর্জয় নিশাকে উদ্দেশ্য করে বলে, শি ইজ স্লিপি, রুম দেখিয়ে দাও। ওকে বিছানায় শুইয়ে দিয়ে এসে কথা বলছি। নিশা আঙুল দিয়ে রুমটা দেখিয়ে দিতেই দুর্জয় বন্নিকে সহ সেই রুমের দিকে চলে যায়। বাণী তখনও দরজার বাহিরে দাঁড়িয়ে ইতস্তত অনুভব করছে। নিশা একবার বাণীকে দেখে হেসে শুধায়, হ্যালো আপু, আমি নিশা। বাণী সামান্য হেসে বলে, আমি বাণী। নিশা বলে, প্লিজ ভেতরে আসুন আপু। বাণী বুকে একটা সংকোচ, লজ্জা, অস্বস্তি নিয়ে ভিতরে প্রবেশ করে। বন্নিকে বিছানায় শুয়ে দিয়ে গায়ে কাঁথা টেনে দেয় দুর্জয়। বন্নি সম্পূর্ণ ঘুমে তলিয়ে যাওয়ার আগে অস্ফুট বলে, গুড নাইট মেজর। বন্নির কথার ভঙ্গিমা দেখে দুর্জয়ের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। সে নিজেও ফিসফিসিয়ে বলে, গুড নাইট কিটো। বিভীষিকাময় এক অভিজ্ঞতার পরে সে রাতে নতুন এক জায়গায়, নতুন এক বাড়িতে বাণীর ঘুমটা খুব দেরি করে এসেছিল, কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয় না। ঘণ্টা দুয়েকের মাথায় বাণীর ঘুমটা ভেঙে যায়। প্রহরটা তখন শুভে সাদিকের। পূর্ব দিগন্তের ক্ষীণ প্রশস্ত আলো ফুটল কেবল। বাণী কিছুক্ষণ নীরবে বসে থেকে উঠে দাঁড়ায়। বিড়ালের ন্যায় পা ফেলে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে সে মুখোমুখি হয় লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তফার। 40 বয়সের সুঠাম দেহের পুরুষ তখন কেবল নামাজ পড়ে জগিংয়ের জন্য তৈরি হয়ে বেরিয়েছে। বাণীকে দেখতেই উনি দাঁড়িয়ে পড়ে। বাণীও ওনাকে দেখে অপ্রস্তুত হয়ে পড়ে, মাথা নত করে বলে, আই এম সরি আঙ্কেল, ঘুম ভেঙে গিয়েছিল তাই। জুলফিকার মুস্তফা নিজের স্বভাব সুলভ গম্ভীর স্বরের পরিবর্তে নরম স্বরে বলে, সরি বলতে হবে না মা, আমার রাতে ফিরতে দেরি হয়ে গিয়েছিল, তাই তোমাদের আর বিরক্ত করিনি। ভেবেছিলাম সকালে উঠে পরিচিত হয়ে নিব। ভদ্রলোকের মুখে মা সম্বোধন শুনে বাণীর মিশ্র অনুভূতি হলো। মুহূর্তেই তার মনে পড়ে গেল যাওয়ার পূর্বে দুর্জয়ের বলা কিছু কথা। যার অধীনে তোমাকে রেখে যাচ্ছি তিনি আমার কাছে পিতৃ সমতুল্য। মানুষটার প্রতি আমার শ্রদ্ধা আর সম্মানের পরিধি বিশাল। এখানে তোমাদের অযত্ন, অসম্মান কিংবা নিরাপত্তার খামতি কিছুই হবে না। শুধু নিজের সংকোচ, লজ্জা, ভয় ভুলে যাও।
আমি জানি তুমি মুক্ত নিজের মতো বাঁচতে চাও, কিন্তু কিছুদিন এখানে থাকতে হবে তোমার। একবার নিরাপত্তাটুকু নিশ্চিত করে নিই, তখন তুমি যা চাইবে তাই হবে। ভদ্রলোকের কথায় সম্বিত ফিরে পায় বাণী। আমার তো এখন একটু বের হতে হবে, 1 ঘন্টা পরেই ফিরে আসবো। যদিও আবার নিশাও এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না। তুমি চাইলে আরও কিছুক্ষণ ঘুমিয়ে নিতে পারো মা, অথবা সময় পার করার জন্য টিভিও দেখতে পারো। বাণী মাথা নত রেখেই বলে। আচ্ছা। জুলফিকার মুস্তাফা বেরিয়ে যেতে নেয়, কিছু একটা ভেবে আবার ফিরে আসে। বাণীকে উদ্দেশ্য করে বলে, ভাই ঘুমাচ্ছে? জি। হাঁটতে বের হবে মা, বাইকটা সুন্দর, ভোরের তাজা হাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকারী। বাণীকে সামান্য ভাবুক দেখায়। বন্যি সকাল 8টার আগে ঘুম থেকে উঠবে না, এর মাঝে বাহির থেকে হেঁটে আসলেও সে টের পাবে না। আর তাছাড়া ভদ্রলোকের এই স্নেহপূর্ণ প্রশ্নের জবাবে না বলতে ইচ্ছে করছে না বাণীর, তাই সে সম্মতি জানায়। রেসিডেন্সিয়াল এরিয়া সম্পূর্ণটা সবুজের ভাঁজে আবৃত যেন। ভোরের শুদ্ধ বাতাস গায়ে লাগতে বাণী চোখ বুজে নেয়। এই বাতাসে কি ভিন্ন কিছু মিশে আছে? মুক্তির স্বাদ? তাই হবে হয়তো। না হয় এত প্রশান্তি অনুভব করছে কেন সে? জুলফিকার মুস্তাফার পায়ের গতি আজ ধীর। সাধারণত সে এই কিছুক্ষণ সময়ে কয়েক চক্কর দিয়ে ফেলত সম্পূর্ণ এরিয়ার, কিন্তু আজ তার ব্যতিক্রমের কারণ হলো বাণী। মেয়েটা তার হাঁটার গতির সঙ্গে না হয় তাল মেলাতে হিমশিম খাবে। হাঁটতে হাঁটতে জুলফিকার সামনে যখন যেই গাছ পাচ্ছিলেন সেটার নাম সহ সামান্য বিষয় নিয়ে বাণীর সঙ্গে আলোচনা জুড়ে বসেন। মেয়েটাকে সামান্য স্বাভাবিক করার প্রয়াস তার। বাণী কেবল টুকটাক হ্যাঁ না দিয়ে জবাব দেয়। জুলফিকার এবার প্রসঙ্গ তুলে বলে, বাণী, স্কুল লাইফে তুমি কোনো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসে যুক্ত ছিলে? বাণী আনমনে জবাব দেয়। এতদূর বলেই বাণী থেমে যায়, সম্পূর্ণ নীরব বনে যায়। জুলফিকার বলে, বেশ তো, দুর্জয় তো স্পোর্টস ক্লাবে ছিল, তুমি তো নিশ্চয়ই দেখেছো। বাকি কথাগুলো আর বাণীর কানে পৌঁছায় না। তার চোখের সামনে ভেসে ওঠে অতীতে করা নিজের পাগলামের দৃশ্যপট। সপ্তাহে 3 দিন হাতে গুনে দুর্জয়ের দেখা মিলত বাস্কেটবল ফিল্ডে। ক্লাস টাইমে দুর্জয়কে দেখেও যখন মন ভরত না, তখন টিফিন টাইমের সময় বনে বাদরে ঘুরে বেড়ানো বাণী সেই সময়টুকু কেবল দুর্জয়ের জন্য বরাদ্দ করে। টিফিন পিরিয়ডের ঘন্টা বাজতেই পাখির ন্যায় উড়ে চলে যেত সে বাস্কেটবল কোর্টে। সঙ্গে থাকতো আরমিন। কাঠের বেঞ্চিতে বসে খেলা দেখার নাম করে দুর্জয়কে দেখায়, এবং তাকে দেখেই অস্বস্তিতে দুর্জয়ের মুখ ভার হয়ে আসার দৃশ্য ভেবে বাণী হাসে মৃদু। পাগল ছিল সে, ইম্যাচিউরিটিতে ভরপুর এক পাগল। তাই তো জীবন তাকে টেনে এমন পরিস্থিতির সম্মুখীন করেছে যেখানে রাতারাতি তার সকল ইম্যাচিউরিটিকে গলা টিপে হত্যা করা হয়েছে। আইনের কাছে সবাই সমান, অপরাধী যেই হোক না কেন বিচারের কাঠগড়ার মুখোমুখি তাকে হতেই হবে। সে যদি কোনো সেনা সদস্য হয় তবুও তার নিস্তার নেই। তবে একজন সৈন্যের বিচার আর 10টা সাধারণ মানুষের মতো হয় না, তার বিচার করা হয় স্বয়ং সৈন্যদের আদালতে। আজও তার ব্যতিক্রম নয়। আদালত প্রস্তুত উপযুক্ত প্রমাণের ভিডিওতে অপরাধীকে শাস্তি দিতে বিচারকের স্থানে বসে আছেন একজন সৈন্য। কাঠগড়ায় দাঁড়ানো অপরাধীর উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুড়েন, আপনি কি নিজের পক্ষে কোনো যুক্তিগত সাফাই পেশ করতে চান কর্নেল জুবায়ের শিকদার? জুবায়ের শিকদার রক্তিম দৃষ্টি মেলে একবার বিচার কক্ষে উপস্থিত দুর্জয়কে দেখে, অতঃপর দাঁতে দাঁত পিষে বলে, আমাকে ফাঁসানো হচ্ছে। দিস ইজ অল আই হ্যাভ টু সে। বিচারক বলে, এটা তো কোনো যুক্তিযুক্ত সাফার নয় কর্নেল। আপনার বিরুদ্ধে সাফ প্রমাণ আমাদের সামনে আছে। এই ফুটেজ স্পষ্ট দেখা যাচ্ছে আপনি কিভাবে আপনার নাম ফাঁসের ভয়ে সেলে প্রবেশ করে এক আতঙ্কবাদীকে খুন করার চেষ্টা করেছেন। এসব মেজর দুর্জয়ের চক্রান্ত। এটা যদি চক্রান্ত হয় তবে আপনি তাতে পা দিলেন কেন? একজন আতঙ্কবাদীর মুখ খুলতে রাজি হয়েছিল শুনে আপনি ভীত হয়ে কেন সবার অগোচরে তার মুখ বন্ধ করার চেষ্টা করতে উঠে পড়ে লেগেছিলেন? আর তাছাড়াও সে আতঙ্কবাদী স্পষ্ট সাক্ষ্য দিয়েছে, বলেছে আতঙ্কবাদীদের মূল হোতা শামসের মজুমদার এবং হিরণের সঙ্গে আপনি হাত মিলিয়েছিলেন। জুবায়ের শিকদার আর কিছু বলে না। শিয়ানাটাকে কি কায়দা করেই না তাকে হাতে নাতে ধরল। ভাবতেই তিনি আবার রক্তিম দৃষ্টি নিক্ষেপ করে দুর্জয়কে দেখে। জুবায়ের শিকদারের সেই দৃষ্টি জুলফিকার মুস্তাফা চোখ এড়ায় না। তিনি একবার পাশ ফিরে দুর্জয়কে দেখে যে গম্ভীর মুখ করে বসে আছে। বিচারক নিজের ফয়সালা শোনায়, আতঙ্কবাদীদের সঙ্গে হাত মেলানো তাদের পক্ষ হয়ে কাজ করা দেশদ্রোহিতার সমতুল্য। আর তাছাড়াও ইনভেস্টিগেশনে আপনার বিরুদ্ধে অপারেশন চলমান অবস্থায় বিভিন্ন ভুল সিদ্ধান্তের অভিযোগ উঠে এসেছে। সুতরাং সকল সাক্ষী প্রমাণের ভিত্তিতে এই আদালত কর্নেল জুবায়ের শিকদারকে তার দায়িত্ব থেকে অব্যাহতি
এবং পদচ্যুত করার সিদ্ধান্তে উপনীত হয়েছে, আর সেই সঙ্গে একজন দেশদ্রোহী হিসেবে ওনার মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ জারি করেছে। বিচার কক্ষে উপস্থিত সকলেই যেন এক প্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলে। বিচারক আবার বলে ওঠে, আর শামস মজুমদার এবং হিরণকে যত দ্রুত সম্ভব আটকের আদেশও দেওয়া হলো। এক এক করে সবাই হাসি মুখে কক্ষ থেকে বেরিয়ে আসে। কেবল দুর্য এবং জুলফিকার মুস্তফা টানটান হয়ে দাঁড়িয়ে রয়। জুবাইর শিকদারকে হাতে হ্যান্ডশেক পরিয়ে দিয়ে যাওয়ার পথে তিনি দুর্যের সামনে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে পড়ে। কণ্ঠে একরাশ বিদ্রুপ মিশিয়ে ফিসফিসিয়ে বলে, আগুন নিয়ে খেলছো মেজর দুর্জয়? হিরণ ছেড়ে দিবে ভেবেছ? প্রতিদ্বন্দ্বীকে সেই সম্পর্কে ন্যূনতম ধারণাই নেই তোমার। বলেই সামান্য হাসে জুবাইর শিকদার। দুর্জয় কোনো প্রত্যুত্তর করে না। জুবাইর শিকদারকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জুলফিকার মুখ খুলে, বাণীর সঙ্গে কথা বলো, সত্যটা জানাও। ওর নিজের সতর্ক থাকাটা অন্তত গুরুত্বপূর্ণ। আধ ঘন্টা হয়েছে দুপুরে খাবার সেরে নিজের রুমে এসে বসেছে নিশা। সঙ্গে নিয়ে এসেছে বন্নিকে। খাবারের টেবিলে বসে বাণীর ঘুম ঘুম চোখ জোড়া দেখে সে হেসে বলেছিল, আপনি লাঞ্চ সেরে একটু ঘুমিয়ে নিন আপু। বন্নি ততক্ষণ না হয় আমার কাছে থাকলো, আমরা মোটেও আপনাকে বিরক্ত করব না। বাণী প্রথমে আপত্তি জানায়। নিশা মেয়েটার বয়স নিতান্তই কম, তার উপর ওর পায়ে অপারেশনের ব্যাপারটাও সকালে জুলফিকার আঙ্কেলের কাছে শুনেছে সে। যদি বন্নিকে সামলাতে হিমশিম খায়, কিন্তু নিশা বাণীকে আশ্বস্ত করে ঠেলে ঠুলে রুমে পাঠিয়ে দেয়। বেশ খানিকটার সময় বন্নি আর নিশা মিলে ফোনে গেমস খেলে সময় কাটায়। হঠাৎ ফোনের স্ক্রিনে তামজিদ সাহেব নামক আইডি হতে একটা মেসেজ এসে ভিড় জমাতে নিশা অপ্রস্তুত হয়ে পড়ে। ফোনটা সেই মুহূর্তে বন্নির হাতে ছিল। চ্যাট হেঁটে পরিচিত মুখটা দেখেই বন্নি বলে, স্টুপিড আঙ্কেল। নিশা অবাক হয়ে জানতে চায়, তুমি ওনাকে চেনো? হ্যাঁ আন্টি, এই আঙ্কেল তো অনেক স্টুপিড। আমাকে স্পাই ভেবেছিল। তুমি বলো, 5 ইয়ার্সের বেবি কি কখনো স্পাই হয়? বন্নির আদর মাখার স্বরের প্রশ্ন শুনে নিশা সামান্য হাসে। বন্নি নিজে আবার প্রশ্ন করে, তুমি এই আঙ্কেলকে কিভাবে চেনো? নিশার মনে পড়ে যায় এই মাথা নষ্ট লোকের সঙ্গে তার প্রথম সাক্ষাতের কথা। সে ফিসফিসিয়ে বন্নিকে বলে, সেটা সিক্রেট। বন্নি বোকার ন্যায় তাকিয়ে থাকে। বড়দের এত সিক্রেট কেন থাকে তা তার জানতে ইচ্ছে হয়। নিশা ফোনটা নিয়ে মেসেজ চেক করে। একটা ছবি পাঠিয়েছে সাইফ, একটা কাগজের পটিকার উপর কাঁচা আমের ভর্তার ছবি। ছবির সঙ্গে ছোট বার্তাও রয়েছে, মামার হাতের আম ভর্তা অমৃত, ট্রাই করে দেখতে পারেন ইয়াসমিন। লোকটা এখনো অনলাইনেই আছে, ফ্রি নিশ্চয়ই। নিশা কিছু না ভেবে কল দেয়। কিছু মুহূর্তের মধ্যে কলটা রিসিভ হয়। ফোনের স্ক্রিনে ইউনিফর্ম পরিহিত মুখটা ভেসে উঠতে বন্নি ও নিশা একসঙ্গে বলে ওঠে, হাই স্টুপিড আঙ্কেল। হাই ভাইয়া। এক মুঠো আম ভর্তায় 2 মুঠো চিনি ঢেলে দিলে এর স্বাদ যতটা বিদঘুটে হবে, ঠিক ততটাই বিদঘুটে থেকে এই ভাইয়া এবং স্টুপিড আঙ্কেল ডাক্তার সাইফের কাছে। সে মুখ কালো করে বলে, আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দিচ্ছি ইয়াসমিন। এই ছোট নাগাকে একটু ম্যানার্স শেখাবেন প্লিজ। ওর এই স্টুপিড আঙ্কেল ডাকটা আই জাস্ট হেট ইট। বন্নি মুখ লটকে বলে, আই ডোন্ট লাইক ইউ অলসো। সাইফ রাগে জিভ বের করে বন্নিকে ভেঙায়। বন্নিও সাথে সাথে একই ভঙ্গিতে সাইফকে ভেঙচি কাটে। নিশা ওদের কাহিনী দেখে হাসছিল। হাসতে হাসতেই সে বলে, এই ভর দুপুরে আপনি ভাত ছেড়ে কাঁচা আম খেতে কেন বের হলেন? সাইফ নিশ্চুপ হয়ে যায়। নিশার বান্ধবীর মৃত্যুর খবর তার অজানা নয়। সেই রাতের পর থেকে মেয়েটা আর তাকে নিজে মেসেজ করেনি, এমনকি অনলাইনে আসাই বন্ধ করে দিয়েছিল। এই কটা দিনে সাইফ এক নতুন অনুভূতির সঙ্গে পরিচিত হয়েছে। তার নাম হলো অস্থিরতা। এই অস্থিরতাটা গত কটা দিনে তাকে বেশ জ্বালাতন করেছে। সাইফ বুঝতে পারে ইয়াসমিন নামক মেয়েটা তার এক বদ অভ্যাসে পরিণত হয়েছে। এই মায়ের সঙ্গে ক্ষণিকের কথোপকথন যেমন সাইফকে স্বস্তি দেয়, তেমনই মেয়েটার অনুপস্থিতি তাকে পীড়া দেয়। আজ দুপুরে যখন সে একটু কাজে বেরিয়েছিল, তখন আচমকা রাস্তার পাশে একটা লোককে বিভিন্ন মৌসুমী ফলের ভর্তা এবং আচার বিক্রি করতে দেখে সাইফের ইয়াসমিনের কথা মনে পড়ে। সে দ্রুত 20 টাকার আম ভর্তা কিনে নিয়ে সেটা ছবি তুলে ইয়াসমিনকে পাঠায়। সেই ছুতোই সঙ্গে জুড়ে দেয় ছোট মেসেজ। নিশার ডাকে সাইফের ঘোর কাটে। নিশা প্রশ্ন করে, কোথায় হারিয়ে গিয়েছেন ভাইয়া? সাইফ ছোট্ট করে জবাব দেয়, আছি। দুপুর গড়িয়ে নেমে আসা বিকালটা আজ অন্যরকম। আকাশ জুড়ে বিরাজ করছে কমলা রঙা উত্তাপহীন সূর্যের আভা। আর কেবল 1 ঘন্টা বাকি। ঠিক 1 ঘন্টা পরেই বাংলাদেশ থেকে আগত সৈন্যরা নিজ মাতৃভূমির উদ্দেশ্যে রওনা হবে। শেষবারের মতো নিজের ব্যাগেজ আর একবার চেক করে নেয় রেদন। সব আছে, তবুও তার মনে হচ্ছে কিছু একটা ভুলে যাচ্ছে সে।
রিদান বিষণ্ণ মনে বসে রয়। এরই মধ্যে প্রত্যয় এবং রাফি তার তাঁবুতে প্রবেশ করে। রিদানকে এভাবে বসে থাকতে দেখে রাফি মস্করা করে বলে, কি মামা, তোরে এমন বিধবা বিধবা লাগতেছে কেন? রিদান চোখ গরম করে তাকায়। রাফি মুখ টিপে হেসে বলে, সরি ব্রো, আমি তোর পেন বুঝতেছি। অন্যকে রেখে আসার সময় আমারও এমন বিধবা বিধবা ফিল হইতেছিল। তুইও তো এই দেশে নিজের প্রিয়াকে ফেলে রেখে যাবি, কষ্ট হওয়াটাই স্বাভাবিক। এই পর্যায়ে প্রত্যয়ও সামান্য হাসে। রিদান বিরক্ত মাখা গলায় বলে, শালা তোরা জীবনেও ভালো হবি না। বলেই রিদান উঠে দাঁড়ায়। হাঁটু ভেঙে বসে নিজের পায়ের জুতার ফিতা বাঁধতে থাকে। আচমকা তার কিছু একটা মনে পড়ে। চকিত সে উঠে দাঁড়ায়। দ্রুত নিজের ব্যাগ খুলে একটা ভারী জ্যাকেট বের করে নেয়। প্রত্যয় ও রাফি এতক্ষণ নীরবে ওর কার্যকলাপ দেখছিল। এই পর্যায়ে রাফি প্রশ্ন করে, কি করতেছস? রিদান জ্যাকেটটা হাতে নিয়ে ফোনের ফ্রন্ট ক্যামেরা অন করে একবার নিজের চেহারাটা দেখে নেয়। ইউনিফর্ম পরিহিত তাকে আজ কিছুটা অন্যরকম দেখাচ্ছে। সে অন্যরকমটা কি তা ঠিক ঠাউর করতে পারে না রিদান। সে ফোনটা অফ করে পকেটে ভরে নিয়ে সামান্য হেসে বলে, এখনই চলে আসবো। প্রত্যয় বলে ওঠে, এই রওনা হতে হবে আমাদের কিছুক্ষণ পর। কোথায় যাচ্ছিস? রিদান দ্রুত পায়ে বেরিয়ে যেতে যেতে বলে, চিন্তা করিস না, আমাকে ছাড়া দেশে ফিরতে হবে না তোদের, সময় মতো পৌঁছে যাব। প্রত্যয় পিছু ডাকতে নিলেও রিদান আর কোনো কিছু তোয়াক্কা করে না, দৌড়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে একজনের সঙ্গে শেষ সাক্ষাৎ করাটা হুট করেই তার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। এই শেষ সাক্ষাৎটা না হলে হয়তো তার মনও তৃপ্ত হবে না। প্রত্যয় ও রাফি তাঁবু থেকে বের হয়ে দাঁড়ায়। গল্প করতে করতে দুজনে চোখ মেলে দেখতে থাকে চারিপাশটা। মনে মনে এই অনিশ্চিত ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়া ভূখণ্ডের জন্য প্রার্থনাও করে। দেশটা যেন মুক্তির স্বাদ পায়, এদেশের মানুষগুলো যেন মুক্তির স্বাদ পায়। আচমকা অদূরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে রাফি অবাক সুরে বলে, জারিয়ানা? রাফির কথা শুনে প্রত্যয় সেই দিকে তাকায়। শালীন বেশভূষার মেয়েটাকে দেখে সে মুহূর্তেই চিনতে পারে, আর চিনতে পেরে বেশ অবাকই হয়। বিস্ময় নিয়ে দুজন এগিয়ে যায় সেই পানে। জারিয়ার সামনে গিয়ে প্রত্যয় প্রশ্ন করে, তুমি এখানে? জারিয়া সামান্য হাসি হাসি মুখ করে বলে, আপনাদের বিদায় জানাতে এলাম। রাফি মস্করা করে বাংলায় বলে, আমাদের বিদায় জানাতে নাকি প্রিয় বিন্দেশিকে বিদায় জানাতে? জারিয়া বুঝতে না পেরে বোকার ন্যায় তাকিয়ে থাকে। প্রত্যয় রাফির কথায় পাত্তা না দিয়ে হেসে বলে, বিদায় জানাতে আসার জন্য ধন্যবাদ জারিহা, সাহায্যের জন্য ধন্যবাদ। তোমার সাথে পরিচয় হয়ে ভালো লেগেছে খুব। জারিয়া মৃদু হাসে কেবল। পর মুহূর্তেই সন্ধানী দৃষ্টি মেলে চারিদিকে তাকায়, কাউকে খুঁজছে যেন। রাফিও প্রত্যয় বুঝতে পেরে রাফি হেসে জানায়, যাকে খুঁজছো সে তোমাকে খুঁজতে বেরিয়েছে কিছুক্ষণ আগে। জারিয়া অবাক হয়ে তাকায়। পর মুহূর্তেই ধরা পড়ে যাওয়ার লজ্জায় চোখ নামিয়ে ফেলে। প্রত্যয় বলে, এখানেই অপেক্ষা করো, খুঁজে না পেয়ে এখানেই ফিরে আসবে কিছুক্ষণের মধ্যে। তখন কথাটুকু সম্পূর্ণ করার আগেই তীব্র শব্দে তিনজন চমকে উঠল আশেপাশের সবাই। প্রত্যয়ের ভুরুজোড়া কুচকে এলো। সে চোখ তুলে আকাশ পানে তাকালো। পরিষ্কার আকাশটার কমলা আভা যেন আচমকা ছাই রাঙা ধোঁয়ায় ঢাকা পড়ে যাচ্ছে। অদূরে একজন সেনা সদস্য চেঁচিয়ে উঠল, বোমা ফেলছে বর্ষগুলো। প্রত্যয় ও রাফির মুখ মুহূর্তে পাংশুটে বর্ণ ধারণ করে। বাংলায় বলা কথাটার অর্থ বুঝতে পারে না জারিয়া। সে প্রশ্ন করে, কি বলবো? রাফি কাপা গলায় উচ্চারণ করে, জেনোসাইড। রাফির কথাটুকু শেষ হতে না হতেই তাদের মাথার উপর দিয়ে আগুনের গোলা চোখে পড়ল। মুহূর্তে সেই আগুনের গোলাটা খুব কাছেই কোথাও গিয়ে পড়তেই আরও একবার বিকট শব্দে চারিদিকটা কেঁপে উঠল। প্রত্যয়ের বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তে সজাগ হয়ে উঠল। পরিস্থিতি আজ করতে বিন্দুমাত্র অসুবিধা হলো না তার। বাকি সৈন্য সদস্যরা চেঁচিয়ে তাদের ডাকছে, লেফটেন্যান্ট চলুন, নিরাপদ স্থানে যেতে হবে। প্রত্যয় ও রাফির কানে সেই কথা এসে পৌঁছালেও তাদের মন বন্ধুর দিকে টানছে। ভাইকে ছাড়া নিজেরা নিরাপদ স্থানে ঠাঁই খোঁজার মতো স্বার্থপর তারা নয়। তারা কিছু বলার পূর্বে জারিয়া নিজের বোনের নাম নিয়ে চেঁচিয়ে ওঠে। অতঃপর ছুট লাগায় নিজের বাড়ি যাওয়ার পথ ধরে। প্রত্যয় এবং রাফিও তার পিছু পিছু ছুটে যায়। হয়তো রিদনকে জারিয়ার বাসার আশেপাশেই খুঁজে পাবে তারা। একের পর এক আগুনের গোলা উড়ে এসে পড়ছে শহরটার বুকে। মানুষজন এলোমেলোভাবে ছোটাছুটি করছে। নিজের বাড়ির ভেতর প্রবেশ করতে জারিয়া বোনকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে না পেয়ে সে বাড়ি থেকে বেরিয়ে আসে। ছোটাছুটি করা মানুষদের মধ্যে একজনের হাত চেপে ধরে নিজ ভাষায় প্রশ্ন করে, আপা, জুবেদা কোথায়? আমার বোনকে দেখেছেন? মাঝবয়সী নারী অস্থির গলায় বলে ওঠে, তুমি বের হওয়ার পরপরই তো তোমার পিছু পিছু যাওয়ার জন্য দৌড়ে বের হয়।
কিন্তু রাস্তায় পড়ে হাত ছিলে ফেলে। একজন সৈন্য তখন তোমার খোঁজে এসেছিল। তোমার বোনকে এই অবস্থা দেখে দ্রুত কাছের হসপিটালে নিয়ে গেছে। জারিয়া আরো কিছু প্রশ্ন করত, কিন্তু তার পূর্বে সেই নারীর স্বামী এসে তাকে টেনে দ্রুত নিয়ে যায়। প্রত্যয় এবং রাফিও বন্ধুর খোঁজে এসেছিল, কিন্তু বন্ধুকে এখানে না পেয়ে তারা আশেপাশে সবাইকে ইংরেজিতে বিভিন্ন প্রশ্ন করছিল, কিন্তু কেউই সেদিকে তোয়াক্কা না করে সবাই ছুটছে প্রাণ বাঁচানোর তাগিদে। জারিয়া প্রত্যয়ের সামনে এসে জানায় রেদান আর তার বোন হসপিটালে আছে। এক মুহূর্ত অপেক্ষা না করে তারা তিনজন ছুটে হসপিটালের দিকে। এই এলাকায় কেবল একটি বিশাল সরকারি হসপিটাল আছে, যার দূরত্ব জারিয়ার বাসা থেকে কেবল 8 মিনিটের মতো। হসপিটালের মুখ্য দরজার সামনে আসতে জারিয়ার পা জোড়া থেমে যায়। সে থমকে দূরে হসপিটাল বিল্ডিং এর প্রবেশদ্বারে দাঁড়িয়ে থাকা মুখটার দিকে তাকিয়ে একটা প্রশান্তির নিঃশ্বাস ছাড়ে। জঙ্গলি ছাপের ইউনিফর্ম পরিহিত রিদনও দূর হতে জারিয়াকে দেখে থমকে যায়। একবার জারিয়াকে দেখে ফের তার পেছনে দাঁড়িয়ে থাকা দুই ভাইকেও দেখে। তাদের দেখে রিদনের মুখে সামান্য হাসি ফুটে ওঠে, মনে মনে আওড়ায়, শালা তোরা জীবনেও ভালো হবি না। রিদনের কোলে থাকা 8 বছরের মেয়েটা দূর হতে বোনকে দেখেই চেঁচিয়ে ওঠে। তার গায়ে রিদনের জ্যাকেটটা জড়ানো। জুবেদা এক মুহূর্ত অপেক্ষা না করে কোল থেকে নেমে বোনের দিকে ছুটে যায়। বিশাল মাঠের ন্যায় জায়গাটুকু পেরিয়ে বোনের বুকে গিয়ে হামলে পড়ে। বোনকে সহি সালামতে পেতেই জারিয়া মনে মনে রবের নিকট শুকরিয়া আদায় করে। অতঃপর কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টি মেলে সামনে তাকায়। রিদন তখনও তার দিকেই তাকিয়েছিল। চোখে চোখ পড়তেই জারিয়া মৃদু হাসে। রিদন এগিয়ে আসার জন্য পা বাড়াবে, ঠিক সেই মুহূর্তে একটা আগুনের গোলা ছুটে এলো। একটা বিধ্বংসী শব্দ তুলে কিছু বুঝে ওঠার পূর্বে চোখের পলকে চারিদিকটা ঝাপসা হয়ে ওঠে। ঠিক কতক্ষণ পর জারিয়া নিজের সম্বিত ফিরে পেয়েছে তা তার জানা নেই, কিন্তু মস্তিষ্ক সচল হতেই সে দেখতে পায় ধোঁয়ার কারণে চারিদিকটা অস্পষ্ট দেখা যাচ্ছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে অদ্ভুত বারুদের গন্ধ। চারিদিকে শোনা যাচ্ছে মানুষের আহাজারি। জারিয়া জোরে জোরে শ্বাস টেনে দাঁড়িয়ে পড়ে। অতঃপর সবকিছু ভুলে সামনের দিকে ছুটে। সে যত সামনে এগোচ্ছে তত এই দৃশ্যটা স্পষ্ট হয়ে উঠছে। নেই হসপিটাল, নেই সামনে, ওই মানুষটাও নেই। যা আছে তা হলো কেবল ধ্বংসস্তূপ। এই দৃশ্যটুকু স্পষ্ট হতে জারিয়া আর এক পাও সামনে বাড়াতে পারে না, সেখানেই থমকে যায়। পরপর মাঠে বসে পড়ে। জারিয়া নিশ্চুপ বনে গেলেও প্রত্যয় রাফি চুপ থাকে না। তারা দৌড়ে এগিয়ে যায়, চিৎকার চেঁচেমেচি করে বাতাসটাকে ভারী করে তোলে। খালি হাতে উদ্ভ্রান্তের ন্যায় ধ্বংসস্তূপ সরানোর চেষ্টায় মত্ত হয়। আশেপাশের আরও মানুষ এগিয়ে আসে। স্বজন হারার শোকে সবাই পাগলামি শুরু করে। কেবল জারিয়াই পারে না কিছু করতে। ওই মানুষটা তার স্বজন ছিল না, খুব কাছের কেউই ছিল না। না ছিল জারিয়া স্বদেশী মানুষ, তবুও জারিয়া তার জন্য এক বিন্দু অশ্রু বিসর্জন করলো। কেন করলো জানা নেই, কিসের ভিত্তিতে করলো তাও জানা নেই। লোকটাকে নিয়ে তার অনুভূতিও তার জানা নেই। জুবেদা এতক্ষণ দূর হতে বোনের এই রূপটা দেখে, অতঃপর এগিয়ে এসে প্রশ্ন করে, লোকটা কে ছিল আপা? জারিয়া অস্ফুট মাথা নেড়ে বলে, জানি না। দুটো শব্দ উচ্চারণ করেই জারিয়া ফুফিয়ে ওঠে। অন্যায় হলো, ঘোর অন্যায়। ওই লোকটার তো আজ নিজ দেশে ফিরে যাওয়ার কথা ছিল। লোকটা ফিরতে পারলো না কেন? কিসের দায়ে লোকটা ছুটে এসেছিল? জারিয়ার জন্য, নাকি লোকটার মৃত্যুইটাকে টেনে এখানে নিয়ে এসেছে? হৃদয় দেখতে পেল না। সমুদ্র নীল চোখের মেয়েটার চোখের এক বিন্দু অশ্রু তার জন্য বিসর্জন করা হয়েছে তা দেখার বিন্দুমাত্র অপেক্ষাও করলো না। কেবল হারিয়ে গেল এক ধ্বংসস্তূপের ভিড়ে, এক ভিন দেশের মাটিতে, এক রমণীর নয়নে। কাঠের তৈরি কফিনের বাক্সটা লাল সবুজ কাপড়ের পতাকা দ্বারা মোড়ানো। বাক্সের ভেতর শুয়ে থাকা মানুষটার জানাজা তার স্বদেশের মাটিতেই অনুষ্ঠিত হচ্ছে। জানাজায় শরিক হয়েছেন বিভিন্ন পদস্থ সেনা, সঙ্গে রয়েছে স্বজনদের আহাজারি। কাঠের বাক্সটা জড়িয়ে ধরে কাছেন যে ভদ্রমহিলা, তিনি এক শহীদের গর্বিত মা। ভদ্রমহিলার জীবনে কোনো কিছুরই অভাব ছিল না কখনো। 3 মেয়ে এবং স্বামী নিয়ে বেশ সুখের সংসার ছিল তার, কিন্তু বহু বছর পর একটা পুত্রের অভাব পূরণ করতেই বোধহয় আল্লাহ ছেলেটাকে তার কোল জুড়ে পাঠিয়েছিলেন। সেই একমাত্র ছেলের মৃত্যুর ধাক্কা সামলানো ভদ্রমহিলার জন্য চারটেখানি কথা না। দূরে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে 6 জন যুবক। সংখ্যাটা 7 থেকে 6 এসে নেমেছে। এই 7 থেকে 6 নামার যাত্রাটা ছিল বিষণ্ণ, বিভৎসকর এবং বিষাদ মাখা। বন্ধু কম ভাইকে হারিয়ে ভিনদেশের মাটিতে প্রত্যয় ও রাফি করেছে পাগলামি। দেশে সেই খবর পেতেই পুরুষালী নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে ডুকরে কেঁদেছে ফারদিন ও জুনায়েদ। সাদাত ও সাইফ এই ক্ষেত্রে বিপরীত স্বভাবের। কাছের কাউকে হারানোর বেদনাও এই দুই পুরুষের চোখে জল আনতে পারেনি। তারা শোক পালনের জন্য কেবল খুঁজে নিয়েছে কিছুটা একাকিত্ব। মেজর শাহরিয়া দুর্জয় নীরবে দেখছে এক মায়ের আহাজারি। বুকে এক অদ্ভুত ভূমিকম্পের আড়ল চলছে তার। আচমকা সে রিদানের মায়ের জায়গায় নিজের
মামনিকে কল্পনা করে, সঙ্গে সঙ্গে তার ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে। দীপ্তটা যদি দেশের বিপক্ষে না গিয়ে দেশের পক্ষে জীবনটা দিত, তাহলে তার মামনিও নিজের ছেলের জন্য শোক পালন থেকে কখনো বঞ্চিত হতো না। হৃদয়ানের জন্য কষ্ট হচ্ছিল দুর্জয়ের, কিন্তু এই মুহূর্তে দীপ্তর কথা মনে পড়তেই তার কষ্টের মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। দীপ্ত তার এক গোপন ব্যথা, ভাই হারানোর যন্ত্রণা বুকে বয়ে বেড়ানোটা এখন দুর্জয়ের নিত্যদিনের সঙ্গী। এই যন্ত্রণার কথা সে কখনো কাউকে বলতে পারবে না, পুরুষ বলে নয়, বরং সে দুর্জয় বলেই। তার সকল যন্ত্রণা সে চাপা স্বভাবের আড়ালে লুকিয়ে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে বলেই। জুলফিকার মুস্তফার অধীনে তার বাড়িতে বানিয়ে আছে আজ প্রায় 1 মাস হতে চলল। এই 1 মাসে কেবল একদিন দুর্জয় এই বাড়িতে এসেছিল, তাও বাণীকে এক গুরুত্বপূর্ণ সত্যি জানাতে। যে সত্যিটুকু শুনে বাণী খুব একটা অবাক হয়নি। হিরণ একজন আতঙ্কবাদী, এই সত্যটুকু বিশ্বাস করতে বাণীর মোটেও কষ্ট হয়নি, তবে তার মনে ভয় উকি দিয়েছিল। একজন আতঙ্কবাদীর সঙ্গে নিজের এবং নিজের মেয়ের পরিচয় জড়ানোর ভয় তাকে জেঁকে ধরেছিল, কিন্তু মেজর শাহরিয়ার দুর্জয় তাকে আশ্বস্ত করেছে এই কেচের কোথাও বাণী কিংবা বন্নির নাম আসবে না। দুর্জয় কাউকে সে অনুমতি দিবে না। বাণী সেদিনও মুখ ফুটে ধন্যবাদ বলতে পারেনি, কেবল কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টি মেলে তাকিয়েছিল। সেই বিকালের পর কি হলো কে জানে। দুর্জয় আর এমুখো হয়নি, হারিয়ে গেল না, নিজেকে গুটিয়ে নিল, বোঝা গেল না। তবে নিশার মুখে বাণী শুনেছে একজন সৈন্য শহীদ হয়েছে। দুর্জয়ের অধীনস্থ স্পেশাল ফোর্সের লেফটেন্যান্ট ছিল সে। লেফটেন্যান্টের মৃত্যু ঘটেছে ভিনদেশের মাটিতে বর্বরদের বোমা হামলায়। 1 মাসে এই বাড়িতে বাণীর সময় যে খারাপ পার হয়েছে তেমনটা নয়। নিশা মেয়েটা খুব লক্ষ্মী আর মিশুক স্বভাবের, বন্নির সাথে ভালো খাতির জমেছে তার। জুলফিকার মুস্তাফা যেটুকু সময় বাসায় থাকে, বাণী ও বন্নিকে অত্যন্ত স্নেহপূর্ণভাবে ট্রিট করেন। মাঝে একদিন কেবল নিশার মা এসেছিল। ভদ্রমহিলা যথেষ্ট স্বাভাবিক আচরণ করার চেষ্টা করলেও ওনার ভাবভঙ্গিমায় স্পষ্ট ফুটে ওঠে যে তিনি বাণী আর বন্নির এই বাসায় থাকার বিষয়টা নিয়ে সন্তুষ্ট নন। বাণী তা বুঝতে পেরেছিল, বুঝতে পেরে তার মোটেও খারাপ লাগেনি, এটাই তো স্বাভাবিক। আজ খুব সাহস করে বাণী একটা সিদ্ধান্ত নিয়েছে। জুলফিকার মুস্তাফা রাতে বাড়ি ফিরতেই সে লিভিং রুমে গিয়ে নিজের সিদ্ধান্তটা জানায়। সে এখন বন্নিকে নিয়ে নিজের মতো থাকতে চায়, একটু নিজের মতো বাঁচতে চায়। বড়দের কথার মধ্যে ঝগড়া দেওয়া নিশার স্বভাবে নেই। সে নীরবে বন্নিকে নিয়ে নিজের রুমে চলে যায়। জুলফিকার মুস্তাফা কিছুক্ষণ চুপ থাকে, অতঃপর শান্ত স্বরে বলে, এই বাসায় কি তোমার কোনো অসুবিধা হচ্ছে বাণী? বাণী সঙ্গে সঙ্গে জবাব দেয়, না আঙ্কেল, মোটেও সেরকম কিছু নয়, কিন্তু একদিন তো আমাকে যেতেই হবে। জুলফিকার মুস্তাফা বলেন, আমি তোমার পয়েন্ট অফ ভিউ বুঝতে পারছি মা। নিজের জীবন গুছিয়ে নেওয়ার বিষয়ে আমি সব সময় তোমাকে অ্যাপ্রিসিয়েট করব, কিন্তু আমার চিন্তা তোমার এবং বাহির সেফটি নিয়ে। হিরান পলাতক এখনো। বাণী একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ওনার ভয়ে তো আজীবন আমি লুকিয়ে থাকতে পারবো না আঙ্কেল, সেটা সম্ভব নয়। বাণী ইনিয়ে বিনিয়ে আরো কিছু কথা বলে, তবুও জুলফিকার মুস্তাফার মন মানছিল না। তিনি অবশেষে বাধ্য হয়ে দুর্জয়কে ফোন করে। সবটা জানাতেই দুর্জয় বলে, ওর জীবনে হস্তক্ষেপ করার অধিকার আমাদের নেই স্যার। জীবনটা ওর, সিদ্ধান্ত ওর। লেট হার লিভ অ্যাজ শি ওয়ান্টস। সেনাবাহিনীর তরফ থেকে দেশীয় গণমাধ্যমে আতঙ্কবাদের হামলার সঙ্গে জড়িত দেশের নাম প্রমাণ সহ প্রকাশ করতেই এক প্রকার হুলস্থুল বেঁধে যায় সাধারণ জনগণের মধ্যে। দেশীয় গণমাধ্যম থেকে খবরটা আন্তর্জাতিক মাধ্যমে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না। সোশ্যাল মিডিয়া ভরপুর হয়ে যায় বিভিন্ন হ্যাশট্যাগ দিয়ে। রাতারাতি সেই দেশে অর্থ যোগানকারী সকল কোম্পানির পণ্য বাতিল করে সাধারণ জনগণ। এগিয়ে আসে এশিয়া এবং মিডল ইস্টের আরও বেশ কয়েকটি দেশ, যে সকল দেশ গত 1 বছরে বিভিন্ন টেররিস্ট অ্যাটাকের শিকার হয়েছে। সকলেই মত্ত হয় তীব্র প্রতিবাদে। ইউরোপিয়ানরা এমত অবস্থায় সম্পূর্ণ নীরব বনে যায়। দেশের গণমাধ্যমে প্রকাশ পায় আরও 2টি তথ্য। এই টেররিস্ট অ্যাটাকের মূল হোতা শমশের মজুমদার এবং হিরণের ছবি, যাদের একজন নিখোঁজ এবং অন্যজন পলাতক। এই দুজনকে দেখতেই যেন তাদের আইনের হাতে তুলে দেওয়া হয়। হুট করে নিজের জীবন সাজিয়ে নেওয়া কোনো চারটেখানি কথা নয়। জুলফিকার মুস্তাফা বাণীর সিদ্ধান্তের সামনে পরাজিত হয়ে শর্ত দিয়েছিল, আগে বাণীর কোনো চাকরি খুঁজে নিতে হবে, তারপরেই কেবল তিনি বাণীকে ঘর ছাড়ার অনুমতি দিবেন। কেবলমাত্র ও লেভেল এবং এ লেভেল এক্সামের সার্টিফিকেটধারী এক নারীর জন্য চাকরি খুঁজে পাওয়া অনেকটা অসম্ভব বিষয়, কিন্তু এই অসম্ভব বিষয়টাকে সহজ করে দেন জুলফিকার মুস্তাফা। ওনার পরিচিত এক পুরনো বন্ধু চট্টগ্রামে একটি ইংলিশ মিডিয়াম স্কুলের প্রধান। জুলফিকার মুস্তাফা ওনার কাছে বাণীকে রেফার করে। শিক্ষকতার চাকরিটা পাকাপোক্ত করার জন্য বাণীর একটা ইন্টারভিউ নিতে চাই তিনি। জুলফিকার মুস্তাফা আপত্তি করে না। বাণী ইন্টারভিউটা দেয় এবং সানরাইজ হোপ স্কুলের ও লেভেলের ইংরেজি বিভাগের শিক্ষিকা পদে নিযুক্ত হয়। ভাগ্যিস দুর্জয়ের উছিলাই হলেও বাণী পড়াশোনা নিয়ে সিরিয়াস হয়েছিল।
আর তার পাশাপাশি ইংরেজি মাধ্যমের স্টুডেন্ট হওয়ার বদলতে এখানকার পড়ালেখার ধরন সম্পর্কেও তার ধারণা আছে। না হয় এই চাকরিটা কখনো তার পাওয়া হতো না। বাণীর চাকরি পাওয়া নিয়ে জুলফিকার মুস্তাফা খুশি হলেও নিশা খুশি হতে পারে না। সে আড়ালে নিজের আব্বুকে কিছুটা শাসায়। তুমি আপুকে চাকরি খুঁজে পেতে হেল্প করলে কেন আপু? তুমি হেল্প না করলে আপু কখনোই চাকরি খুঁজে পেত না। তখন আপুকে আমাদের সাথে রেখে দিতে পারতাম। মেয়ের কথা শুনে জুলফিকার মুস্তাফা সামান্য হাসেন, নিজের আবেগী মেয়েকে পাশে বসিয়ে বোঝায়। এভাবে তোমার আপু কখনো খুশি থাকতে পারতো না মা, চিন্তা করো না, আব্বু তো আছেই। চাকরি পাওয়ার সপ্তাহখানিকের মধ্যেই একটা দুরুমের বাসা খুঁজে ভাড়া নেয় বাণী। মা মেয়ের জন্য এই দুরুমের বাসাটাই তার কাছে সবচেয়ে পারফেক্ট মনে হয়েছিল। আর তাছাড়া বাসার লোকেশনটা জুলফিকার মুস্তাফার পছন্দ হয়েছে, স্কুল এবং হেডকোয়ার্টারের কাছাকাছি অনেকটা। নতুন বাসা ওঠার জন্য প্রয়োজনীয় যত ফার্নিচার, আসবাবপত্র, যাবতীয় ইলেকট্রনিক্স আছে সবকিছুর ব্যবস্থা করে জুলফিকার নিজেই লোক ঠিক করে বাসাটাকে থাকার উপযুক্ত করে সাজিয়ে দিয়েছে। বাণী বারবার বারণ করছিল, তার ভীষণ লজ্জা লাগছিল। জুলফিকার মুস্তাফা ইতিমধ্যে বাণীর আর বন্নির নিরাপত্তা নিশ্চিত করতে এই বাড়ির সামনে দুজন পাহারাদার নিযুক্ত করেছেন। যতদিন না হিরণ ধরা পড়ছে ততদিন এই পাহারাদাররা মধ্যেই বাণীকে থাকতে হবে। মানুষগুলো বাণীর জন্য কম করেনি, সে আরও ঋণী হতে চায় না। জুলফিকার মুস্তাফা তার মনের কথা হয়তো বুঝতো। এইসব কিছু আমার আর নিশার তরফ থেকে উপহার মা, মানা করো না প্লিজ। হৃদয়ের মৃত্যুর কেবল 2 মাস সম্পন্ন হলো। বন্ধুর মৃত্যুর শোক তখনও কাটিয়ে উঠতে পারেনি প্রত্যয়। এরই মাঝে একদিন তার আব্বু মতিউর আরাফাত এবং আম্মু ফিজা রেহেনা এসে উপস্থিত হয় চট্টগ্রামে। জরুরি তলবে ছেলেকে ডাকে একে শপিং মলে। প্রত্যয় বিরক্ত হয়, তার আব্বু আম্মু এত উদ্ভট কেন? কখনো কফি শপে দেখা করতে চায় তো কখনো শপিং মলে। প্রত্যয় শপিং মলে যেতেই তার আম্মু তাকে নিয়ে একটা জেন্টস শোরুমে প্রবেশ করে। নিজের পছন্দ মতো ছেলেকে বিভিন্ন শার্ট ট্রায়াল দেওয়ায়। অবশেষে একটা ধূসর নীল রঙের শার্ট এবং সেই সঙ্গে একটা জিন্স পরিয়ে ছেলেকে নিয়ে বের হয় মল থেকে। প্রত্যয় বারবার জানতে চায় তারা কোথায় যাচ্ছে। মতিউর আরাফাত কেবল হাসি হাসি মুখে জানায়, আমার এক বন্ধুর বাসায় আজ আমাদের ডিনারের দাওয়াত আছে, সেখানেই যাচ্ছি। প্রত্যয় আর কোনো প্রশ্ন করে না, তার মোটেও ইচ্ছে করছে না এই মুহূর্তে কোনো গ্যাদারিংয়ে যেতে। কিন্তু আম্মু আব্বুকে তা বোঝানো সম্ভব হবে না তার দ্বারা, তাই সে নীরব রয়। 12তলা ভবনটা লিফটে উঠতেই আটে চাপে মতিউর আরাফাত। প্রত্যয় তখন লিফটে দাঁড়িয়ে নিজের শার্টের হাতা গোটাতে ব্যস্ত। লিফট এসে 8ম তলায় থামতে তারা বের হয়। মতিউর আরাফাত বলতে থাকে এই 8ম তলার পুরোটা নিয়ে তার বন্ধুর অ্যাপার্টমেন্ট। কথাগুলো যদিও তিনি প্রত্যয়কে শোনানোর জন্যই বলছিল, কিন্তু প্রত্যয়ের ধ্যান সেদিকে নেই। সে ফোনে ফারদিনকে মেসেজ পাঠাতে ব্যস্ত। মতিউর আরাফাত একটা দীর্ঘশ্বাস ছেড়ে কলিং বেল চাপে। বন্ধুর বাসায় ডিনারের দাওয়াতের মূল উদ্দেশ্য কি তা প্রত্যয় বুঝতে পারে। যখন সেই বাড়ির ছোট কন্যা সালোয়ার কামিজ পরে পরিপাটি সেজে মাথায় এক লম্বা ঘোমটা টেনে চায়ের ট্রে হাতে তাদের সামনে উপস্থিত হয়, হালকা গোলাপি রঙের কামিজ পরিহিতা মেয়েটার চেহারা দেখতে প্রত্যয়ের ভুরু কুঁচকে আসে। মেয়েটাও সেই মুহূর্তে ট্রে থেকে একটা কাপ তুলে প্রত্যয়ের দিকে এগিয়ে ধরে। সঙ্গে সঙ্গে দুইজনের দৃষ্টি বিনিময় হয়। প্রত্যয়কে দেখতে মেয়েটা বিস্ফোরিত চোখ করে তাকায়। বেখেয়াল বসে তো তখন তার হাতের কাপ সামান্য বাঁকা হয়ে গরম ধোয়াটা চা প্রত্যয়ের হাতের পিঠে পড়ে। বিরক্তিতে প্রত্যয় চবর্গীয় শব্দ করে ওঠে। একবার অগ্নিদৃষ্টি মেলে সামনের মেয়েটিকে দেখে অতঃপর আবার নিজের আব্বুর দিকে তাকায়। মেয়েটার চোখ থেকে ততক্ষণে বিস্ময়তা কেটে গিয়ে রাগীভাবে সে ভর করেছে। পৃথিবীতে 7 মিলিয়ন মানুষের বসবাস। সেই 7 মিলিয়ন মানুষের মধ্যে যদি 3 মিলিয়ন মানুষ পুরুষ হয়, আর সেই 3 বিলিয়ন পুরুষের মধ্যে 1 বিলিয়ন যদি বিবাহিত এবং আরও 1 বিলিয়ন যদি ইনে রিলেশনশিপ পুরুষ হয়, তবুও তো আরও 1 বিলিয়ন পুরুষ সিঙ্গেল অবশিষ্ট থাকে। তার শ্রদ্ধেয় পিতা আলাউদ্দিন সাহেবের চোখে সেই 1 বিলিয়ন সিঙ্গেল পুরুষের মধ্যে এই কুত্তাকেই নিজের কন্যার উপযুক্ত মনে হলো। হাতঘড়িটার দিকে ভুরু কুচকে তাকিয়ে আছে সাহেব। বিকেল সবে 4:32। গতরাতে ইয়াসমিন মেসেজ করে বলেছিল আজ সন্ধ্যে 4:30 বাজে যেন সাহেব গুলিয়াখালী সি বিচে ইয়াসমিনের জন্য অপেক্ষা করে। সাহেব জানতে চেয়েছিল কি কারণে, কিন্তু ম্যাডাম তার প্রশ্নের জবাব না দিয়ে সেই যে অফলাইন হলো, তারপর সারাদিনে আর একবারও অনলাইনে আসেনি। সময় জ্ঞানহীনতা সাহেবের অতি অপছন্দনীয় একটা ব্যাপার, কিন্তু এই অপছন্দনীয় ব্যাপারটাও আজ তার বিরক্তির কারণ হচ্ছে না। মনে হচ্ছে কিছু অপেক্ষা অদ্ভুত সুন্দর হয়। অস্থিরতা মেশানো, আকুলতা মেশানো কিংবা বেনাম অনুভূতি মেশানো। ঘড়ির কাঁটা যখন 4:45 ঠেকে তখন নিশার আগমন ঘটে। এক হাতে শপিং ব্যাগ এবং অন্য হাতে স্কার্ট সামলে দ্রুত পায়ে এগিয়ে আসছে। আবার মাঝপথে থেমে বাতাসে এলোমেলো হয়ে যাওয়া চুল ঘাড় নেড়ে পেছনের দিকে নিয়ে যাচ্ছে।
সাইফ মিনিট খানিকের জন্য মন্ত্রমুগ্ধের ন্যায় দেখে সবুজের বুকে বিচরণ করা সেই রমণীকে। অতপর নিশার তাড়াহুড়ো ভঙ্গিমা দেখে কপাল কুঁচকে ফেলে। এই মেয়েরা তো তাড়া কিসের? দুদিন হলো না পা ঠিক হয়েছে, তবুও সেদিকে কোনো ধ্যান জ্ঞান নেই। নিশা সামনে এসেই হেসে বলে, সরি দেরি করে ফেলেছি। এক রিক্সাওয়ালা আমাকে পথ চেনাতে চেনাতেই সব সময় লেগে গিয়েছে। সাইফ মুখভঙ্গি স্বাভাবিক করে বলে, হো আচ্ছা। নিশা আনমনে সাইফের হাত ধরে এগিয়ে যেতে যেতে বলে, তাড়াতাড়ি চলুন ভাইয়া, না হয় এখানে বেস্ট ভিউয়ের জায়গাগুলো দ্রুত বুকড হয়ে যায়। সাইফের কানে আর সেই কথা পৌঁছায় না। সে বিস্মিত দৃষ্টি মেলে সেই দুধে আলতা রঙের হাতের মুঠোয় নিজের রোদে পুড়ে যাওয়া তামাটে হাতটা দেখে। অতঃপর চোখ তুলে ফের নিশাকে দেখে। নিরিবিলি এক গাছের নিচে সবুজ ঘাসের বুকে বসে আছে দুজন। অদূরে দেখা যাচ্ছে সমুদ্রের স্তব্ধতা। সূর্যটা তবে পশ্চিম আকাশে হেলে পড়তে শুরু করেছে। নিশা খুব মনোযোগ দিয়ে শপিং ব্যাগটা থেকে সাবধানে একটা বক্স বের করে খুলে সাইফের সামনে ধরে আর প্রফুল্ল গলায় বলে, হ্যাপি বার্থডে। সাইফ আরেক দফা চমকায়। বিস্মিত দৃষ্টি মেলে একবার নিশার হাতের কাপকেক এর দিকে তাকায়, ফের নিশার দিকে তাকায়, অবাক গলায় জানতে চায়, আপনাকে কে বললো আজ আমার জন্মদিন? নিশা মুখ হাসি হাসি করে বলে, আপনার আইডি অ্যাবাউট ইনফোতে দেখেছি, ভাববেন না আবার স্টপ করেছিলাম, আউট অফ কিউরিওসিটি আর কি। সাইফ এক মুহূর্ত সরল মুখশ্রীটা দেখে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ওটা ফেক বার্থ ডেট মিস ইয়াসমিন। নিশা অবাক হয়ে জানতে চায়, হ্যাঁ ফেক? আসলে কবে তাহলে? জানি না। নিশা ভাবে সাইফ মজা করছে। সে বিদ্রুপের স্বরে বলে,